একদিকে ধর্মের এত গভীর একটা বাঁধন আর অন্যদিকে সীমান্তে চলছে রক্তারক্তি। পাকিস্তান আর আফগানিস্তান এই দুই প্রতিবেশীর সম্পর্কটা সত্যি বলতে গত ৫০ বছর ধরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ধাঁধাগুলোর একটা। ব্যাপারটাকে অনেকটা একটা কয়েনের দুই পিঠের মতো ভাবা যায়। এই তারা খুব ভালো বন্ধু, তো পরমুহূর্তে একেবারে কট্টর শত্রু। মানে একদিকে যেমন ধর্ম আর সংস্কৃতির গভীর মিল, অন্যদিকে ঠিক ততটাই গভীর ডেকেডস লং সীমান্ত সংঘাত। কিন্তু আসল প্রশ্নটা হল, এত মিল থাকার পরেও কেন এই দুটো দেশ গত ৫ দশকেও শান্তিতে থাকতে পারল না? কি এমন কারণ? চলুন এই জটিলতার একেবারে গোড়ায় যাওয়া যাক। এই সব কিছুর শুরু কিন্তু আজকের নয়। এর শেকড় পোতা হয়েছিল আজ থেকে ১৩০ বছরেরও বেশি আগে, সেই ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। গল্পটা শুরু ১৮৯৩ সালে। স্যার মর্টিমার ডুরান্ট নামের এক ব্রিটিশ অফিসার একটা লাইন টেনে দিলেন ব্রিটিশ ভারত আর আফগানিস্তানের মাঝখানে। তারপর ১৯৪৭ সালে যখন পাকিস্তান তৈরি হল, এই সীমান্তটা তারা উত্তরাধিকার সূত্রে পেল। কিন্তু আফগানিস্তান তারা শুরু থেকেই এই সীমানা মানেনি। আর এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় ঠিক তার পরের বছরই ১৯৪৮ সালে। পাকিস্তান যখন জাতিসংঘে যোগ দিতে গেল, তখন একমাত্র দেশ হিসেবের বিরোধিতা করেছিল আফগানিস্তান। আর এই লাইনটাই হল সেই বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত ডুরান্ট লাইন। আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে প্রায় ২৬৭০ কিলোমিটার লম্বা একটা সীমান্ত। আফগানিস্তান এটাকে কোনোদিনই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তাদের দাবি, এই কৃত্রিম রেখাটা আসলে পশতুন জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, যা তাদের সংস্কৃতি আর পরিচয়ের উপর একটা বিরাট আঘাত। আর এই যে একটা অমীমাংসিত সীমানা, এটাই কিন্তু পরবর্তী সমস্ত ঝামেলার মূল। সীমান্ত নিয়ে এই বীরত্ব চলছিলই, এর মধ্যেই শুরু হয়ে গেল ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার। আর তখন এই পুরো অঞ্চলটা হয়ে উঠল সুপার পাওয়ারদের একটা রাজনৈতিক দাবার বোর্ড। এতে পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হয়ে গেল। দেখুন কি হল, ১৯৭৯-তে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে ঢুকে পড়ল। তখন আমেরিকার দরকার হলো একজন সঙ্গীর, আর পাকিস্তান হয়ে উঠল তাদের প্রধান মিত্র। পাকিস্তানের মাটি ব্যবহার করেই সোভিয়েতদের বিরুদ্ধে মুজাহিদিনদের অস্ত্রশস্ত্র আর ট্রেনিং দেওয়া হতে লাগল। কিন্তু যেই না সোভিয়েতরা চলে গেল, আফগানিস্তানে শুরু হলো গৃহযুদ্ধ। আর ঠিক তখনই পাকিস্তান নিজের স্বার্থে, মানে কাবুলে একটা নিজেদের পছন্দের সরকার বসাতে নতুন তৈরি হওয়া তালেবানদের সমর্থন দেওয়া শুরু করল। এরপর এলো ৯/১১। আমেরিকার উপর সেই ভয়াবহ হামলা, যা পুরো বিশ্বের রাজনৈতিক চালচিত্রই বদলে দিল আর পাকিস্তানকে ফেলে দিল এক ভীষণ জটিল পরিস্থিতিতে। ৯/১১-এর পর আমেরিকা যখন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, পাকিস্তান তাতে আনুষ্ঠানিকভাবে যোগ দিল। আর এর বদলে আমেরিকার কাছ থেকে পেল বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য। কিন্তু একটা বিরাট অভিযোগ কিন্তু তখন থেকেই ঘুরপাক খাচ্ছিল। অভিযোগটা হলো, পাকিস্তান একটা ডাবল গেম খেলছে। মানে একদিকে তারা আমেরিকার মিত্র সেজে টাকা নিচ্ছে, আবার অন্যদিকে সেই তালেবান নেতাদেরই নিজেদের দেশে লুকিয়ে রাখছে, যাদের বিরুদ্ধে আমেরিকা লড়ছে। এই দ্বিমুখী খেলার কারণেই কাবুলের তৎকালীন সরকারের সাথে পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। কাবুল তো সরাসরি ইসলামাবাদকেই আফগানিস্তানের সব রক্তপাতের জন্য দায়ী করা শুরু করে দেয়। পাকিস্তানের এই চালের ফল কিন্তু ভালো হয়নি, বরং এটা একটা বুমেরাঙের মতো ফিরে এসেছে, বিশেষ করে ২০২১ সালে তালেবানরা আবার ক্ষমতায় আসার পর। ২০২১-এ যখন তালেবানরা কাবুল দখল করল, ইসলামাবাদ কিন্তু বেশ খুশি হয়েছিল। তারা ভেবেছিল, যাক, এবার কাবুলে একটা বন্ধু সরকার এলো, সীমান্তে শান্তি ফিরবে। কিন্তু বাস্তবে কি হলো ঠিক তার উল্টোটা। ডুরান্ট লাইন নিয়ে ঝামেলা তো মিটলই না, উল্টে আফগানিস্তানের মাটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির মতো জঙ্গি গোষ্ঠীর জন্য একটা নিরাপদ আশ্রয় হয়ে উঠল। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, এই টিটিপি কিন্তু আফগান তালেবান নয়। এটা একটা আলাদা জঙ্গি গোষ্ঠী, আর তাদের একমাত্র টার্গেট হল পাকিস্তান। পাকিস্তানের ভেতরে হামলা চালানোই তাদের কাজ। আর ইসলামাবাদের অভিযোগ হল, এই টিটিপি এখন আফগানিস্তানে বসেই তাদের সব কার্যক্রম চালাচ্ছে। পরিসংখ্যান কিন্তু সেটাই বলছে। ২০২১-এ তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকেই পাকিস্তানে সন্ত্রাসী হামলা কি ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। বোঝাই যাচ্ছে পাকিস্তানের এতদিনের স্ট্র্যাটেজিটা এখন তাদের জন্যই বিপদ ডেকে এনেছে। কিন্তু এই যে এত সব রাজনৈতিক খেলা, এত কৌশল, এর সবচেয়ে বড় মূল্যটা কারা দিচ্ছে সাধারণ মানুষ। দশকের পর দশক ধরে এই সংঘাতের মধ্যে যারা আটকে আছে, তাদের কথা তো প্রায়ই আলোচনায় আসে না। ভাবুন তো, গত ৫০ বছরে লক্ষ লক্ষ আফগান শরণার্থী জীবন বাঁচাতে পাকিস্তানে আশ্রয় নিয়েছে। তাদের বেশিরভাগই আজও খুব অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। এই রাজনীতির দাবা খেলার আসল শিকার তো তারাই। তাহলে প্রশ্নটা থেকেই যায়,
এই রক্তাক্ত ইতিহাসের শেষটা কোথায়? আদৌ কি শান্তি আসবে? সত্যি বলতে, যতক্ষণ না সীমান্ত আর সন্ত্রাসবাদের মতো মূল ইস্যুগুলো নিয়ে দুই দেশ একমত হচ্ছে, ততক্ষণ হয়তো এই সংঘাত চলতেই থাকবে। এই জটিল ধাঁধার সমাধান কবে হবে, সেটা বোধহয় সময়ই বলে দেবে।